আজকে যারা এখানে ফার্স্ট ইয়ার শিক্ষার্থী ভাই এবং বোনেরা আছে, তোমরা এখন যে ক্যাম্পাসে আছো, এই ক্যাম্পাসটা আমরা শহীদদের রক্তের উপর পেয়েছি। এই ক্যাম্পাসে গণরুম, গ্যাস রুম কালচার, শিক্ষার্থীদের উপর নিপীড়ন নির্যাতনের মাধ্যমে একটা কনসেন্ট্রেশন ক্যাম্প ছিল। শিক্ষার্থীদের পড়াশোনার কোনো ধরনের অধিকার ছিল না। প্রত্যেকটা হলে জোরপূর্বক প্রোগ্রামে নিয়ে যাওয়া, রাতে দিনে দিনের পর দিন জোরপূর্বক প্রোগ্রামে নিয়ে যাওয়া, ভাইয়ের পিছনে রাজনীতি করানো, ঘন্টার পর ঘন্টা মধুর ক্যান্টিনে বসায় রাখা, তাদের বিভিন্ন ধরনের নেত্রীরা আসে, নেতারা আসে, প্রধানমন্ত্রী আসে, সেটার জন্য প্রোটোকল দেওয়ানো, এই ধরনের বাজে সংস্কৃতির মধ্য দিয়ে এখানকার শিক্ষার্থীদেরকে যেতে হয়েছে। এই যে সংকট, কৃত্রিমভাবে এই আবাসন সংকটটা তৈরি করে রাখা হয়েছে যেন শিক্ষার্থীরা ফার্স্ট ইয়ার থেকে সিট না পায়, তাদেরকে এক রুমে গাদাগাদি করে রাখা হয়। সিটের জন্য বড় ভাইদের কাছে যেতে হবে, এরপর তাদেরকে জোরপূর্বক প্রোগ্রামে নিয়ে তাদের পলিটিক্যাল এজেন্ডা এই ক্যাম্পাস বাস্তবায়ন করবে। কিন্তু আজকে এই ধরনের দাসত্বের রাজনীতির কবর আমরা রচনা করেছি। এখন এই ক্যাম্পাসটা তোমাদের হাতে দিয়ে গেলাম। তোমরা যদি ইউনাইটেড থাকো, তোমরা যদি তোমাদের শিরদাঁড়াকে উঁচু রাখো, তোমরা যদি এই গণরুম গ্যাস্ট্রুম কালচারের বিরুদ্ধে, এই ফাও খাওয়া রাজনীতির বিরুদ্ধে তোমরা যদি ঐক্যবদ্ধভাবে এটার বিরুদ্ধে কথা বলতে পারো, তাহলে এই ক্যাম্পাসে আর কখনো গণরুম গ্যাস্ট্রুম কালচার ফিরবে না ইনশাআল্লাহ। তোমরা কি পারবা ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তা আমি চাই তোমরা শুধুমাত্র বাংলাদেশ না, আমার সামনে যে ফার্স্ট ইয়ার শিক্ষার্থী ভাই বোনরা বসে আছো, তোমরা সারা দুনিয়ায় নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। এবং এর বাইরে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার জন্য যদি জীবন দিতে হয়, সেই জীবন দেওয়ার জন্য সে প্রস্তুত থাকবে। সবসময় শির দ্বারা উঁচু রেখে ইনসাফের পক্ষে কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে, কারো দাসত্ব করবে না, কোনো দলের এজেন্ডা সে এককভাবে সে বাস্তবায়ন করবে না। যেটা সত্য সেটাকে সত্য বলবে, যেটা সাদা সেটাকে সাদা বলবে, এবং যেটা অন্যায় সেটাকে শির দ্বারা উঁচু রেখে সে অন্যায়ের প্রতিবাদ করবে। আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ আবু সাদিক কায়েম ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত 2025-26 সেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে নিয়ে আয়োজিত আজকের নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা নুরুল ইসলাম সাদ্দাম, উপস্থিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সম্মানিত এজিএস মহিউদ্দিন খান, উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ডাকসুর নির্বাচিত প্রতিনিধিবৃন্দ, উপস্থিত শ্রদ্ধেয় সাবেক ভাইরা এবং শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর পক্ষ থেকে সবাইকে কংগ্রাচুলেট করছি। আমি সবাইকে জোরে হাতে করতালির মাধ্যমে সবাইকে অভিনন্দন করছি। তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো, নিশ্চয়ই জীবনের সবচেয়ে অনেক বড় একটি অর্জন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারা। আমাদের প্রত্যেকের স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা ভর্তি হব এবং ভর্তি হয়ে আমাদের পরবর্তী জীবনের জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত করব। তো সেই সুযোগ সৃষ্টিকর্তা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। সে কারণে আমরা শুরুতেই আমরা যারা মুসলমানরা আছি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে পারি, আলহামদুলিল্লাহ। তো আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, আমাদের দায়িত্বটা অনেক বড়, এবং সেই দায়িত্বের কথাগুলো তোমাদেরকে স্মরণ করে দেওয়ার জন্যই আজকের এই আয়োজন। ইসলামী ছাত্র শিবিরকে আমি ডাকসুর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। তারা ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীদেরকে একদম শুরুতেই তাদের করণীয় কী, বর্জনীয় কী, তাদের বর্ষভিত্তিক পরিকল্পনা কেমন হওয়া দরকার, ক্যাম্পাসের অপরচুনিটিসগুলো কী কী, চ্যালেঞ্জগুলো কী কী, সেই অপরচুনিটিসগুলোকে আমরা কীভাবে কাজে লাগাতে পারি, সেই বিষয়গুলো নিয়ে তোমাদেরকে আজকের এই সেশনে চমৎকার আয়োজন রেখেছে। এবং আমরা আশা রাখবো সেই তোমাদের কাছে এতক্ষণ ধরে প্যানেলিস্টে যে আলোচনাগুলো করেছে সেই আলাপের আলোকে তোমরা নিজেদেরকে আগামীর জন্য প্রস্তুত করবে ইনশাআল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটি জায়গা যেখানে তুমি ভালো হতে হলে সবচেয়ে ভালো হতে পারবা, আবার যদি খারাপ হতে চাও সবচেয়ে খারাপও হতে পারবা। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ ওসমান হাদিদের মতো মানুষ যেমন তৈরি হয়, আবার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীদের মতো মানুষও এখান থেকে তৈরি হয়েছে। শহীদ আবরার ফাহাদের খুনিদের মতো মানুষ এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তৈরি হয়েছে। সুতরাং আমি বিশ্বাস করি আমার সামনে যারা বসে আছে, আমার যারা ছোট ভাই বোনরা ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, তাদের এখান থেকে শহীদ ওসমান হাদিদের মতো মানুষ তৈরি হবে ইনশাআল্লাহ। এখান থেকে শহীদ আবু সাঈদদের মতো মানুষ তৈরি হবে যারা তাদের দুই হাতকে প্রসারিত করে পুরো জাতিকে নতুনভাবে উজ্জীবিত করবে। এখান থেকে শহীদ নোমানির মতো মানুষ তৈরি হবে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে একাই লড়াই করেছিল, একাই তার শিক্ষার্থী এবং তার জনশক্তিদের জন্য
সে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে শহীদ হয়েছিল। এখান থেকে শহীদ আব্দুল মালেকের মতো মানুষ তৈরি হবে, যেই শহীদ মালেক এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সেই 60-এর দশকে শিক্ষা ব্যবস্থার উপর কথা বলেছিল, এবং সেই শিক্ষা ব্যবস্থা ছিল নৈতিকতা সম্পন্ন শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে একজন শিক্ষার্থী নৈতিকভাবে সে সৎ হবে এবং সে আগামীর জন্য প্রস্তুত হবে। সেই শিক্ষা ব্যবস্থার কথা বলার পরে পুরো অডিয়েন্স তার কথা দ্বারা প্রভাবিত হয়েছিল। ওই সময়ে যারা কালচারাল ফেসিস্ট চক্র ছিল, পতিত ফেসিস্ট চক্র, মতিয়া চৌধুরী, হাসানুল হক ইনু, তারা শহীদ আব্দুল মালেকের মেধার কাছে পরাজিত হয়ে যখন মালেক এই সোহরাওয়ার্দী উদ্যান দিয়ে যে তার হল ফজলুল হক মুসলিম হলে যাচ্ছিল, তার মাথায় ইট দিয়ে আঘাত করে তাকে শহীদ করেছিল। এই শহীদ মালেকের জীবনে যদি আমরা পড়ি, শহীদ মালেক সে তার ডিপার্টমেন্টে ফার্স্ট হয়েছিল, একই সাথে তার আল্লাহর সাথে সম্পর্কের জায়গায়, তার আধ্যাত্মিক জায়গায় অসাধারণ মানুষ ছিল। সারাটা জীবন যতদিন সে বেঁচে ছিল সে কল্যাণের কাজ করেছে, সত্যের পথে মানুষদেরকে ডেকেছে, তার বন্ধুবান্ধবরা তার দ্বারা উপকৃত হয়েছে, প্রভাবিত হয়েছে। তো এই শহীদ মালেকের মতো আমাদের এই ক্যাম্পাস থেকে মানুষ তৈরি হতে হবে। এই মানুষ যদি তৈরি হতে পারি, তাহলে আমরা যতদিন এই সমাজে থাকব, এই সমাজের মানুষরা আমাদেরকে সবসময় আমাদেরকে শ্রদ্ধা করবে, এবং আমরা যখন চলে যাব আমাদের কথা আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। একই সাথে আমি আজকে যারা এখানে ফার্স্ট ইয়ার শিক্ষার্থী ভাই এবং বোনেরা আছে, আমি তোমাদেরকে একটু স্মরণ করে দিতে চাই, তোমরা এখন যে ক্যাম্পাসে আছো, এই ক্যাম্পাসটা আমরা শহীদদের রক্তের উপর পেয়েছি। তোমরা যদি আগের একটু ক্যাম্পাসের চিত্রগুলো দেখো, ফেসিবাদী কাঠামো যখন ছিল 16 বছরে, এই ক্যাম্পাসে গণরুম, গ্যাস রুম কালচার, শিক্ষার্থীদের উপর নিপীড়ন, নির্যাতনের মাধ্যমে এক একটা কনসেন্ট্রেশন ক্যাম্প ছিল। শিক্ষার্থীদের পড়াশোনার কোনো ধরনের অধিকার ছিল না। প্রত্যেকটা হলে জোরপূর্বক প্রোগ্রামে নিয়ে যাওয়া, রাতে দিনে দিনের পর দিন জোরপূর্বক প্রোগ্রামে নিয়ে যাওয়া, ভাইয়ের পিছনে রাজনীতি করানো, ঘন্টার পর ঘন্টা মধুর ক্যান্টিনে বসায় রাখা, তাদের বিভিন্ন ধরনের নেত্রীরা আসে, নেতারা আসে, প্রধানমন্ত্রী আসে, সেটার জন্য প্রোটোকল দেওয়ানো, এই ধরনের বাজে সংস্কৃতির মধ্য দিয়ে এখানকার শিক্ষার্থীদেরকে যেতে হয়েছে। এবং এই যে সংকট বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনারা সারা বিশ্বব্যাপী আছে, সবাই চাই আবাসন সংকটটা দূর হোক, কিন্তু কৃত্রিমভাবে এই আবাসন সংকটটা তৈরি করে রাখা হয়েছে যেন শিক্ষার্থীরা ফার্স্ট ইয়ার থেকে সিট না পায়, তাদেরকে এক রুমে গাদাগাদি করে রাখা হয়, সিটের জন্য বড় ভাইদের কাছে যেতে হবে, এরপর তাদেরকে জোরপূর্বক প্রোগ্রামে নিয়ে তাদের পলিটিক্যাল এজেন্ডা এই ক্যাম্পাসে বাস্তবায়ন করবে। কিন্তু আজকে জুলাই বিপ্লব এবং বিপ্লব পরবর্তী এই ধরনের দাসত্বের রাজনীতির কবর আমরা রচনা করেছি। এখন এই ক্যাম্পাসটা তোমাদের হাতে দিয়ে গেলাম, তোমরা যদি ইউনাইটেড থাকো, তোমরা যদি তোমাদের শিরদাঁড়াকে উঁচু রাখো, তোমরা যদি এই গণরুম, গ্যাসরুম কালচারের বিরুদ্ধে, এই ফাও খাওয়া রাজনীতির বিরুদ্ধে, এই পেশি রাজনীতির বিরুদ্ধে তোমরা যদি ঐক্যবদ্ধভাবে এটার বিরুদ্ধে কথা বলতে পারো, তাহলে এই ক্যাম্পাসে আর কখনো গণরুম, গ্যাসরুম কালচার ফিরবে না ইনশাআল্লাহ। আমি কি তোমাদের থেকে সেই কমিটমেন্টটা নিতে পারি? তোমরা কি পারবা ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবং এই যে আবাসন সংকটের কথা বললাম, সেই আবাসন সংকট দূর করার জন্য ডাকসুতে দায়িত্ব নেওয়ার পর আমরা গত 7.5 মাস ধরে আমরা কাজ করছি। আমরা প্রতিদিনে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা এটার কাজ শুরু করার জন্য দৃষ্টি আকর্ষণ করছি। হল যদি আমরা তোমাদেরকে ফার্স্ট ইয়ার থেকে হলের সিট দিয়ে দিতে পারতাম সেটা খুবই ভালো হতো, কিন্তু হল নির্মাণ হওয়ার জন্য একটু সময় লাগবে। আমরা সেই প্রসেস শুরু করে দিয়েছি। এবং তোমাদের সর্বশেষ যে বিষয়টা বলবো, তোমরা এখন যারা প্রথম বর্ষে ভর্তি হয়েছো, তোমাদের অবারিত সময় আছে। আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই আমাদের অনেক ছোট ভাইরা বোনরা ফোর্থ ইয়ারে গিয়ে, মাস্টার্সে গিয়ে তারা হতাশার গল্প বলে, তাদের পরিবার আর তাদের পরিচয় দিতে পারে না। তো এই হতাশার গল্প যেন আমরা আগামী 4-5 বছর পর তোমাদের থেকে শুনতে না পাই। তোমাদের সুযোগ আছে, সময় আছে, এখন থেকে যেন তোমাদের বর্ষভিত্তিক পরিকল্পনা থাকে। তোমরা যে যে ডিপার্টমেন্টে পড়াশোনা করো, অনেক ক্ষেত্রে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় বলে আমি অনেক ভালো ডিপার্টমেন্টে পড়ি, ও বলছে ও খারাপ ডিপার্টমেন্ট। এখানে ভালো অথবা খারাপ বলতে কোনো কিছু নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্টে ভালো। এখানে কোনো ডিপার্টমেন্ট তোমাকে চাকরি দিবে না, কোনো ডিপার্টমেন্ট তোমাকে চাকরি দিবে না। চাকরি যদি পাইতে হয় তোমার মেধার স্বাক্ষর রেখে তুমি যেভাবে ভর্তি পরীক্ষা দিয়েছো, চাকরির পরীক্ষায় যেই সিলেবাস আছে সেই সিলেবাসের আলোকে পরীক্ষা যে ভালো করবে সে হচ্ছে ভালো চাকরি পাবে। তো এটার জন্য তোমাদের এখন দরকার প্রথম বর্ষ থেকেই বর্ষভিত্তিক পরিকল্পনা। তো তুমি যে ডিপার্টমেন্টে পড়াশোনা করো সেই ডিপার্টমেন্টে তোমার জন্য একটা ভালো রেজাল্ট থাকে, অথবা ওই ডিপার্টমেন্ট সম্পর্কে তোমার জন্য ভালো জানাশোনা থাকে। একই সাথে তোমার বিভিন্ন ধরনের সফট স্কিল, এখানে ডিবেট আছে, ডিউডিএস আছে, হল ভিত্তিক ডিবেটিং ক্লাব আছে, সেগুলোতে যেতে পারো। বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আছে, সেগুলোতে তোমরা যুক্ত হতে পারো। এর বাইরে আইএমএল আছে, আইএমএল থেকে একটা এক্সট্রা ল্যাঙ্গুয়েজ শিখতে পারো। আমরা ডাকসুর থেকে চাইনা ভাষা শেখাচ্ছি। আমাদের প্ল্যান আছে বিভিন্ন ধরনের ভাষাগুলো তোমাদেরকে ফ্রিতে অফার করা। তো এই ভাষা যদি একটা শিখতে পারো, একটা এক্সট্রা ল্যাঙ্গুয়েজ যদি জানতে পারো, দেখবা যে তোমার ওভারঅল তোমার কোয়ালিটি এবং তোমার ক্যাপাসিটি এবং তোমার অপরচুনিটি অনেক বেড়ে যাবে।
এর পাশাপাশি যদি তোমরা থার্ড ইয়ার থেকে যদি কারো হায়ার স্টাডির প্ল্যান থাকে, তোমরা জিআরই আইএলসের প্রস্তুতি নিতে পারো। আমাদের অনেক রিসোর্স পার্সনরা আছে সেখানে, তাদের সাথে আমরা তোমাদেরকে কানেক্ট করে দেবো। এবং ফোর্থ ইয়ার মাস্টার্স, এই থার্ড ইয়ার পুরো সময় জুড়ে যাদের গভর্নমেন্ট জবের প্ল্যান আছে, তোমরা বিসিএসে যদি পড়াশোনা করো, সেই প্রস্তুতিও তোমরা খুব ভালোভাবে নিতে পারবা। তাহলে এইভাবে প্রত্যেকটা ইয়ারে যদি তোমাদের প্ল্যান থাকে ফার্স্ট ইয়ার থেকে একদম ফোর্থ ইয়ার পর্যন্ত, তাহলে তোমার অনার্স শেষ হওয়ার পরে তোমার আর কোনো হতাশা অথবা হীনমন্য থাকবে না। তোমার একাডেমিক এক্সেলেন্সি থাকবে, তোমার সফট স্কিল ডেভেলপ হবে। একই সাথে তুমি যদি দেশের বাইরে যেতে চাও, সে বাইরে যাওয়ার জন্য তোমার সেই যোগ্যতা তুমি অর্জন করতে পারবা। একই সাথে 2-3 বছর ধরে তুমি যখন বিসিএসেরও প্রস্তুতি নিবা থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারে, তোমার সেই প্রস্তুতিটাও হয়ে যাবে ইনশাআল্লাহ। তা আমি চাই তোমরা শুধুমাত্র বাংলাদেশ না, আমার সামনে যেই ফার্স্ট ইয়ার শিক্ষার্থী ভাই বোনরা বসে আছো, তোমরা সারা দুনিয়ায় নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ।